শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণ বাণী অনুষ্ঠান। কিষাণ বাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যবিদদের সাক্ষাৎকার। সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা। থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফসলের সুসংহত রোগ নিয়ন্ত্রণ। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর নীরেন মজুমদার। নমস্কার ডক্টর মজুমদার। নমস্কার, আপনাকে স্বাগত আমাদের আজকের কিষাণ বাণী অনুষ্ঠানে। প্রথমেই যেটা জানতে চাইব যে ফসলের সুসংহত রোগ নিয়ন্ত্রণ বা IDM বলতে আমরা ঠিক কি বুঝবো? দেখুন, আমরা অ্যাকচুয়ালি এটাকে এখন আমরা বেশি হাইলাইট করছি, এটা আগেও ছিল। সুসংহত মানে কি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, IDM ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট। তো এখানে ছটা প্রিন্সিপাল আছে। এই 6টা প্রিন্সিপালকে একসঙ্গে যখন আমরা ফলো করি, একসঙ্গে বলতে পুরো ক্রপিং পিরিয়ডটাতে যদি আমরা ফলো করি, তাহলে অটোমেটিক আপনার রোগ বা পোকা সেটা কম হবেই হবে। আচ্ছা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যে 6টা প্রিন্সিপাল ফলো করি, এটা হচ্ছে একটা হচ্ছে অ্যাভয়েডেন্স, মানে অ্যাভয়েড করা, যেটা পরিষ্কার বোঝা যায়। এক্সক্লুশন মানে বাদ দেওয়া, পুরো বাদ দিয়ে দেওয়া। আর একটা হচ্ছে ইরাডিকেশন, মানে যদি থেকে থাকে এটাকে নির্মূল করা। আর ওটা হচ্ছে প্রোটেকশন, আটকানো। আর আরেকটা হচ্ছে রেসিস্ট্যান্স, মানে এর ভেতরেই প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে গিয়ে থেরাপি, ট্রিটমেন্ট করা। লাস্ট উপায় যখন থাকবে না তখন আমরা সেটা থেরাপি করব, সেটাকে ট্রিটমেন্ট করতে হবে বা আপনার চিকিৎসা থেরাপি। বর্তমান সময়ে এই কৃষিতে সুসংহত রোগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কেন এত বাড়ছে বা এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠছে? প্রকৃতিতে সবার বাঁচার অধিকার আছে, ঠিক আছে। তো আমরা যদি চেষ্টাও করি যে ফাঙ্গিসাইড দিয়ে সব ছত্রাক মেরে দেবো, বা ব্যাকটেরিয়াসাইড দিয়ে সব ব্যাকটেরিয়া মেরে দেবো, ইনসেকটিসাইড দিয়ে সব পোকা মেরে দেবো, সেটা সম্ভব হবে না। আপনি হয়তো টেম্পোরারি কিছু মারলেন, কিন্তু নেচার সেভাবেই তৈরি করে, ওর মধ্যে একটা রেসিস্ট্যান্স তৈরি হতে থাকে। তো ধীরে ধীরে রেসিস্ট্যান্সের এত ক্ষমতা হয়ে যায় এবং মিউটেশনও হয় অনেক সময়। তো মিউটেশন হয়, নতুন একটা স্ট্রেইন বা নতুন একটা রেস তৈরি হয়ে গেল, যেটা খুব বেশি পাওয়ারফুল এবং সহসা এটাকে মারা যায়। যেটা আমাদের করোনাতে দেখেছেন, হ্যাঁ, যে ভাইরাস, এটা তো নর্মালি ভাইরাস, সর্দি কাশির ভাইরাস, কিন্তু একটা করোনার নতুন স্ট্রেন চলে এলো, যেটা দিয়ে আমরা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়ে গেল, ঠিক আছে। তো এই রকম প্রকৃতি কৃষির বেলাও কিন্তু সেম। এক্ষেত্রেও কিন্তু যদি আমরা সঠিকভাবে সময় মতো কোনো ব্যবস্থাপনা না নিই এবং ইনডিসক্রিমিনেট ইউজ করি ছত্রাকনাশক বা কীটনাশক, তখন এর মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এইটাকে অ্যাভয়েড করার জন্য, আটকানোর জন্য আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা অবলম্বন করব। এবং এটা যদি এখন থেকে করতে থাকি, লং রানে একটু সময় নেবে, আমি বলছি একটু সময় নেবে, কিন্তু রেজাল্ট খুব ভালো হবে। আচ্ছা, সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ, হ্যাঁ, এই ব্যাপারটা আমরা শুরু করেছি এবং এটা একটু সময় নেবে পুরোপুরি ফল দিতে, তাই তো? আচ্ছা, এই সুসংহত রোগ নিয়ন্ত্রণে রোগ প্রতিরোধী বা সহনশীল জাত নির্বাচন কতটা কার্যকর? দেখুন, আমরা যদি বলি
সহনশীল জাত এটা নাম্বার 1 কার্যকরী। আচ্ছা 6টা যে বলেছিলাম আমি, এটার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা কারণ কি, রোগ যদি নাই আসে হুম বা পোকার আক্রমণ তো সামআউট বাইরের এক্সটার্নালি এটা হতে পারে, হুম কিন্তু যদি সহনশীল রোগের বেলায় বলি, সহনশীল জাত যদি আমরা সিলেক্ট করি, তাহলে তো রোগই আসবে না বা খুব মিনিমাম আসলো, তাহলে আমাদের পরবর্তী যে স্টেপ ছত্রাকনাশক বা অন্যান্য এগুলো আমাদের করতে হবে না, এবং এতে আমাদের অনেক সাশ্রয় হয় এবং এটা এনভায়রনমেন্টেরও ক্ষতি হয় না। কারণ কি, ধরুন আমি এমন একটা জাত সিলেকশন করলাম, ধরুন একটা ধান যেটার মধ্যে ব্লাস্ট একটা রোগ, ঝলসানো রোগ, এটা রোগ প্রতিরোধী। এবার যদি ব্লাস্ট এটার মধ্যে সিমটম তৈরি না হয় বা এটার মধ্যে ব্লাস্ট রোগই না আসে, তাহলে তো আমাদের পরবর্তী কোনো স্টেপই নিতে হচ্ছে না, আমি আরামসে ক্রপটা তুলে দিচ্ছি। কিন্তু এক্ষেত্রে যদি আমরা একটা সাসেপ্টেবল বা সংবেদনশীল জাত নিই, যেটার মধ্যে ব্লাস্ট ইজিলি অ্যাটাক করবে, তাহলে কিন্তু আমাকে অনেকগুলো স্টেপ ফলো করতে হবে প্রথম থেকে একদম স্টার্টিং, অ্যাভয়েডেন্স, এক্সক্লুশন, ইরাডিকেশন, প্রত্যেকটা স্টেপ ধরে আমাকে এগোতে হবে। পুরো ক্রপিং পিরিয়ডটাতে এই 6টা প্রিন্সিপাল যখন অ্যাপ্লাই করব, তখন সেটা কি বলবে, ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট। আচ্ছা, বীজ শোধন বা সিড যে ট্রিটমেন্ট, সেটা কি কোনো জরুরি? হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে প্রোটেকশনের মধ্যে আছে। মানে ধরুন আমি একটা বীজ সিলেকশন করলাম বা বীজ কালেকশন করলাম যেখান থেকে ভালো বীজ, আর বীজ কালেকশনটাও একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমি বীজ যেখানে রোগ শোক নেই সেই সমস্ত গাছের থেকে বা প্ল্যান্টের থেকে বীজ কালেকশন করতে হবে। এবং বীজটা যদি ভালো হয়, আপনি সেটা হচ্ছে মেইন ইনপুট, বীজ ভালো হলে ফলন ভালো হবে। তো এবং বীজ যদি শোধন না করি, ধরুন বীজের গায়ে এনিহাও যখন কোনো একটা ক্রপে ট্রানজিটের সময় বা যেভাবে হোক কোনো কারণে ফাঙ্গাসে প্রোপাগুলস বা ব্যাকটেরিয়াল সেল লেগে গেল, এটা এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে, যদি লেগে গেল সেটা যদি আমি শোধন করে দিই, তাহলে প্রিলিমিনারি একটা এলিমিনেশন হয়ে গেল, হ্যাঁ, এটা প্রোটেকশনের মধ্যে পড়ে যাচ্ছে। তো এরপর যদি লাগাই, তাহলে অন্তত সাময়িক প্রথম কিছুদিন তো অন্তত প্রোটেক্টেড পাবো ক্রপটা। পরবর্তী সময় যদি ন্যাচারাল সিস্টেমে আবার রোগ আসতেও পারে, সেটা তো যদি প্রতিরোধী জাত হয় সেটা আসবে না, আসলেও কম পরিমাণে আসবে। আর যদি ইমিউন গাছ সিলেকশন করতে পারি, তাহলে তো আসবেই না। হ্যাঁ, তো এটা আমরা কিন্তু এই টাইম মতো যদি আমরা করতে পারি, তাহলে খুব এফেক্টিভ হয়। একই রকম আমাদের বেলায়ও, যেটা আমরা যদি আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে পারি, রোগ শোক আমাদের কম হয়। এবং এটা অনেক ধরনের জৈব খাবার আমাদের রয়েছে, যেগুলো যদি আমরা একটু বেশি করে গ্রহণ করি, সেক্ষেত্রে দেখা যায় যে সর্দি কাশির মতো রোগ আমাদের আসবেই না। বা যারা দেখুন ইমিউনিটি পাওয়ার কম, কাদের কম বলুন তো, যারা হেলদি নয় ওদের ইমিউনিটি পাওয়ার কম হবে। ন্যাচারাল সিস্টেমে এটা, প্রাকৃতিক উপায়ে এটা, যে শক্তিশালী হবে ওর রোগ শোক আসবে কম, যে দুর্বল হবে রোগ বেশি আসবে। তো এরকম গাছের বেলাও আমরা যদি গাছটা হেলদি থাকে, তাহলে রোগ শোক কম আসবে। একই রকম। তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা এবারে জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে ফসল পর্যায়ক্রম বা ক্রপ রোটেশন যে ব্যাপারটা রয়েছে, সেটা রোগ নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করতে? দেখুন, ফসল ক্রপ রোটেশন এটাও তো ইন্টিগ্রেটেড, এটা বললাম না, এটা কিন্তু আপনি একটা ক্রপ সিজনে করতে পারবেন, এটা তো রোটেশন পুরো ইয়ার, সারা 2 বছর 3 বছর মিলিয়ে করতে হবে। এক্ষেত্রে কি হয়, ধরুন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সিম্পল একটা, ধরুন আমি সয়াবিন চাষ করলাম বা ধরুন মাসকলাই, বা ব্ল্যাকগ্রাম যেটা করলাম, এতে এনিহাও বীজ যেখান থেকে কালেকশন করছি কোনোভাবে ধরুন ব্ল্যাকগ্রাম ইয়েলোস ভাইরাল ডিজিজ চলে এলো, পাতা হলুদ হয়ে যায়, যেটা সেটা হচ্ছে ভাইরাল ডিজিজ। তো এবার যদি এই ডিজিজটা হয়ে যায়, এটা আমি প্রথম বছর করলাম, এই ডিজিজটা স্প্রেড হবে কিভাবে? ইনসেক্টের মাধ্যমে। এই বান্ডের মধ্যে অনেক আগাছা জন্মায়, তো এটা কি করে, ওইখানে এই বান্ডের মধ্যে অন্য একটা অল্টারনেট হোস্ট, হ্যাঁ, এটার মধ্যে থেকে যায়। পর বছর যদি আবার সেম আমি ব্ল্যাকগ্রাম করি, তাহলে কিন্তু এই ভাইরাসটা আবার এখানে আসে। কিন্তু যদি আমি ব্ল্যাকগ্রাম পরের বছর না করব বা মাসকলাই না করে আমি যদি অন্য একটা ফসল করে দিলাম, পেঁয়াজ করে দিলাম, হ্যাঁ, বা এই আদা করে দিলাম, তাহলে কিন্তু এটার সঙ্গে এটা মিল হচ্ছে না, ফ্যামিলি মিল হচ্ছে না, তাহলে এই রোগটা এখানে আসতে পারবে না। এর জন্য এই যে ফসল পর্যায়ক্রম যেটা আপনি বলছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা অনেকে ফলো করি না, কিন্তু করা উচিত। এটা কীরকম করা উচিত? কোন ফসলের পরে কোন ফসল? দেখুন, এটা কোনো স্পেসিফিক নেই। ধরুন আপনার এখানে আমি এখন যদি বলি আপনি
ব্লুবেরি করেন, এটা তো হবে না। হ্যাঁ, কারণ আমাদের এখানে সেটা আমাদের প্রচলিত এখানে নেই। সেটা তো হবে না। আমাদের এখানে ডিমান্ডের উপর এবং পালস একটা যদি পর্যায়ক্রমের মধ্যে ঢোকানো যায় খুব ভালো, কারণ পালস লেগুমিনাস ক্রপ, সেটা বাতাসের নাইট্রোজেন মাটিতে সংরক্ষণ করে এবং গাছের গ্রোথ বাড়ায়। তো এই জন্য আপনি যখনই একটা ক্রপ রোটেশন করবেন, এটার মধ্যে পালসটাকে অ্যাড করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ডাল পালস, জাতীয় যেগুলো হ্যাঁ একটা ডাল জিনিস। জাতীয় যেটা একটা অ্যাড করবেন। হুম। এছাড়া আপনি নন রিলেটেড ক্রপ, মানে সেম ধরুন আমি আলু, লঙ্কা, তারপরে বেগুন, হ্যাঁ এগুলো যদি একসঙ্গে করতে থাকি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা মানে আলুর পরে বেগুন করব, বেগুনের পরে আবার টমেটো করব, তাহলে হবে না। কেন বলুন তো? কারণ এগুলো সবই একই গোত্রের ফসল, তো এদের জীবাণুগুলো একই টাইপের। আচ্ছা, হ্যাঁ, তো এর জন্য যদি আমি মাঝখানে একটা ধরুন চাল কুমড়া ঢুকিয়ে দিলাম, হ্যাঁ, বা লাউ ঢুকিয়ে দিলাম, তাহলে কিন্তু এর সঙ্গে মিল হচ্ছে না, তো এটা হবে না। ধরুন ফুলকপি ঢুকিয়ে দিলাম, তো এর পর্যায়ক্রমটা এরকমভাবে সিলেকশন করতে হবে। আচ্ছা, আর এই পর্যায়ক্রমের মধ্যে একটা ডাল জাতীয় শস্য অবশ্যই থাকতে হ্যাঁ, হবে। এটা রাখা খুব দরকার। হ্যাঁ, ডাল জাতীয় শস্যটা একেবারেই এগুলো থেকে অন্যরকম বা অন্য পর্যায়ে। এবং শুধু অন্য পর্যায়ে তো ঠিক আছে, কিন্তু এটার উপকারিতা আছে না, বাতাসে নাইট্রোজেন ফিক্সিং করছে নডিউলের মাধ্যমে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করছে, বাড়াচ্ছে। একদমই। একেবারেই সময় শেষের দিকে যেটা জানতে চাইবো এবারে, সেটা হচ্ছে রোগের প্রাথমিক লক্ষণ দ্রুত শনাক্ত করা কতটা জরুরি? দেখুন, এটা তো স্বাভাবিক, আপনি যদি রোগটা ধরতে পারেন তাহলে তো ট্রিটমেন্টটা হবে, ঠিক না? যদি রোগই ধরতে পারলেন না, ফর এক্সাম্পল ধরুন আমার জমিতে কিছু পাতা মানে ব্রাউন হয়ে গেছে, এই ব্রাউনটা কী কারণ হয়েছে? কি খাদ্যের অভাবে হয়েছে, নাকি পোকার কারণে হয়েছে, নাকি রোগের কারণে হয়েছে, নাকি কোনো ফিজিক্যাল কারণে হয়েছে? ফিজিক্যাল কারণ মিনস হয়তো কোনো ফার্টিলাইজার দেওয়ার সময় ফার্টিলাইজার পড়েছে, স্কচিং এফেক্ট হয়েছে, বা জল স্প্রে করতে গিয়ে গরম জল পড়ে গেল, বা সূর্যের প্রখর তাপে সানস্কেলড হয়ে গেল। তো এটা আমার প্রথমে বুঝতে হবে এটা কি। তো এক্ষেত্রে লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। পোকার বেলা ধরুন আমি যদি এটা পোকা হয়েছে কিনা আমি কী করে বুঝবো? এখানে সাধারণত বলছি, এক্সেপশন তো থাকবেই, মানে পোকার এক্সক্রিটা বা মল থাকবে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে রোগ যদি হয়, এটা জেনারেলি যে স্পট বা দাগ পড়বে, এটা একটা বাউন্ডারি ইয়েলো বা হ্যালো বা বাউন্ডারি থাকবে। আর যদি স্কচিং হয়, ধরুন ফার্টিলাইজার পড়লো, এতে কিছু থাকবে না, একদম ডাইরেক্ট দেখবেন ব্রাউন কালার হয়ে যায়, আর দেখলেই বোঝা যায় এটা। তো এগুলো আমাদের প্রিলিমিনারি বুঝতে হবে। সবশেষে যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের সঙ্গে এই যে রোগের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিভাবে আমরা এখন দেখুন, এটা বরাবরই দেখুন ডিজিজ ট্রায়াঙ্গেল আমরা যখন পড়াই, কলেজে যখন পড়াই, ডিজিজ ট্রায়াঙ্গেল মানে হচ্ছে হোস্ট, এনভায়রনমেন্ট, প্যাথোজেন, এই তিনটের ইন্টারাকশানেই কিন্তু রোগটা হয়। যে কোনো একটা বাদ দিলে হবে না। আপনি হোস্ট মানে যেটার মধ্যে হয় এটা বাদ দিলে তো রোগ হবে না, এনভায়রনমেন্ট বাদ দিলে রোগ হবে না, জীবাণু বাদ দিলেও রোগ হবে না। তো এই তিনটার ইন্টারাকশানের মধ্যে হয়। আর এখন যে চেঞ্জিং ক্লাইমেট হচ্ছে না, এতে কিছু কিছু রোগ খুব বেশি হচ্ছে, আবার কিছু কিছু এলিমিনেট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। হ্যাঁ, তো কিন্তু কমার থেকে বাড়ার সংখ্যাটাই বেশি। তো এক্ষেত্রে আমাদের একটু বেশি সচেতন হতে হবে বেশি, কারণ আগের মতো এখন যে রোগটা কোনো এলাকাতে ছিলই না, সেই এলাকাতে এই রোগটা নতুন করে ইন্ট্রোডিউস হয়ে গেছে। আবার এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে এনভায়রনমেন্ট যেমন আছে, আর হিউম্যান অ্যাক্টিভিটিটাও এখন বেড়েছে। আগের মতো তো এখন, আগে তো এক জায়গাতেই সবাই থাকতো, এখন ধরুন ওই ফিলিপাইন্স থেকে ও ধান নিয়ে এলো ইন্ডিয়াতে, ওই ধানের সঙ্গে রোগ চলে এলো। যদিও কোয়ারেন্টাইন ব্যবস্থা আছে, হ্যাঁ, আমাদের ওই যে প্রথম যেটা অ্যাভয়েডেন্স বলছিলাম, কিন্তু সেরকম স্ট্রিক্টলি কোয়ারেন্টাইনটাও খুব দরকার আমাদের ভারতীয়। আর আমাদের এই রাজ্যটা যেহেতু চারদিকেই অন্য একটা দেশ দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে, সেই জায়গায় অনেক সময়ই কিন্তু অন্য পথে ওই দেশ থেকে 2 নম্বরই পথে প্রচুর চলে আসে, এবং এতে খুব সম্ভাবনা আছে রোগ এবং পোকা আসার জন্য। যেটা আমরা যখন ডেভাস্টেটিং হয়, প্রচুর পরিমাণে হয়, তখন আমাদের টনক নড়ে যে এটা এইভাবে এত ক্ষতিগ্রস্ত হলো, আগে তো ছিল না এটা। কিন্তু এটা যে 2 নম্বরই ওয়েতে চলে এসছে, সেটা কৃষক বন্ধুদের এস্টাবলিশ হয়ে যায়। কৃষক বন্ধুদের বুঝতে হবে যে এটা বুঝতে হবে। হ্যাঁ, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর যে সমস্ত বীজ সরবরাহ করছে বা যেগুলো আমাদের ভারত সরকার দ্বারা যেগুলো আসছে বাজারে, সেগুলোই নেওয়া উচিত। পার্শ্ববর্তী দেশ থেকে এগুলো কিছুতেই নেওয়া উচিত। অনেকে আমি বলতে শুনেছি যে ওই দেশ থেকে এনে আমি লাগিয়েছি, ভালো ফল পেয়েছি, কিন্তু এর সঙ্গে যে রোগও চলে আসছে, এটা তো ওদের মাথায় নেই।
যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একেবারে শেষ আজকে, তাই শেষ করব আজকের এই আলোচনা। কৃষক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সুসংহত উপায়ে ফসলের রোগ নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডক্টর নীরেন মজুমদারের সাক্ষাৎকার। ঘরগৃহস্থির আসরে আমরা আইছি আজকে। দাদা, এটা কোন গ্রাম? এটা মধ্য সন্টিপুর গ্রাম। আচ্ছা, আর দাদার নামটা কিতা? আমার নাম নীলমণি দেবনাথ। আচ্ছা, আপনি কি তো এই গ্রামেরই বাসিন্দা নেই? আমি জন্ম থেকে এই গ্রামের বাসিন্দা। আচ্ছা, মোটামুটি কত বছর ধরে আপনি এখানে আসুন? আমার বয়স হলো এখন 45 চলতেছে। 45 বছর যাবতীয় আমি এখানে আছি। আরো বেশি হইতে পারে, আপনার বাপটা করতে তো এখানে? আমার বাবাটা করে তারাও আসলা, তারা এখন মারা গেছেন। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনার জীবন জীবিকা কিসের উপর নির্ভর? কৃষির উপরে নির্ভরশীল আমরা। কৃষির উপরে আপনার নির্ভরশীল। আচ্ছা, তো মোটামুটি দীর্ঘদিন ধরে আপনার ক্ষেত কৃষির লগে জড়িত আছেন? হ্যাঁ, জড়িত আছি। আচ্ছা, আমার বাবা ঠাকুর দাদাও জড়িত আসলেন কৃষির সাথে, আমিও কৃষির সাথে জড়িত। আচ্ছা, তো এটা তো ক্ষেত কৃষি করার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, তো এখন যে আমরা যে মোটামুটি কিছুদিন আগে আপনার আউশ খাতের ইয়েটা গেল, আপনি কি আউশ খাত করছিলেন? না, আউশ খাত আমরা করছি না, শাইল খাত করবো আমরা। মানে আউশ খাতে আপনার কোনোদিনই করেন না? না, এখানে কেউ আউশখাত করে না, যে কারণে তারপরে বানরের উপদ্রব, একা কি আউশখাত করলে পরে বানরের উপদ্রব হইব, যে কারণে এখানে আমরা আউশখাত করি না। বা গরু ছাগল বানর সানর সব মিলে একটা অসুবিধা তৈরি। আচ্ছা, তো এখন কিন্তু আপনি প্রস্তুতি নিয়েছেন যে আপনি শাইল খাত যে করবা? ক্ষেতের মধ্যে ট্রাক্টর দিয়া ক্ষেত রেডি করা হয়েছে, আলিয়াও রেডি গেছে। ওই 2-1 দিনের মধ্যে আমরা রোবাটা লাগাই দিব। 2-1 দিনের মধ্যে আপনার রোবাটা লাগাই দিবা? আচ্ছা, তো মোটামুটি আপনি এই যে জালিটা যে ফালাইছেন আপনি, এটা কিতা ধানের ফালাইছেন? এটা ব্লক থেকে আনা হয়েছিল, এটার গোমতী ধান। গোমতী ধানের বীজ। এখানে কতটুক আপনি সেরা করবা বা কতটুক জায়গার মধ্যে আপনি ধান লাগাইবা? কেন আমরা 1 কানির মতো জায়গার মধ্যে ধান লাগানো হইব। তো 1 কানির মতো জায়গায় লাগাইলে আপনি যদি শ্রীবদ্ধতে করবেন, তো আপনার মোটামুটি বীজও তো কম লাগে, বীজ কম লাগে, বীজ হয়ে যায়। আগের যে ধান খেত করা হইতো আমরা এখানে, সেই তুলনায় প্রচুর পরিমাণে কম লাগে। আগের দিনে এরকম শ্রী পদ্ধতি আসলো না, যে কারণে জ্বালাটা করতে যাইয়া প্রচুর পরিমাণ ধান লাগতো। এখন আর শ্রী পদ্ধতিতে খেত করার কারণে সেই পরিমাণে ধান লাগে না, ধান প্রচুর পরিমাণে বাঁচতেছে। আলির ধানটা প্রচুর পরিমাণে বাঁচতেছে। আচ্ছা, তো এই যে আপনি এমনি তো আপনার কৃষি যন্ত্রপাতি বোধহয় আপনার নাই মনে হয়? না, কৃষি যন্ত্রপাতি নাই। আপনি ওই ট্রাক্টর যে চার্জ দেন ঘন্টা হিসাব বোধহয়? ঘন্টা হিসাবে নিয়ে এটা ট্রাক্টর দেওয়া হয়েছে। তো এই যে ট্রাক্টর দিয়ে যে চাষ করা, আগে তো আল দিয়ে চাষ করতে আপনারা? আল দিয়ে চাষ হইতো। এই যে এটার মধ্যে কোনো আপনারা ফারাক দেখানি? এটার মধ্যে কিছুটা ফারাক আছে। ট্রাক্টরে হয়তো একসাথে মাটিটারে জোড়া করিয়ালায়, হালে প্রথমে যতটুকু জোড়া করে প্রথমে কুড়িয়া তুলে, এরপরে তবে হালে মাটিটা ফসার সময়টা পায় বেশি, লড়াছড়া খাইতো বেশি। এখন হয়তো ট্রাক্টরে 3 বা ঊর্ধ্বে 4 দেওয়ার পরে শেষ। আগে আল যখন দেওয়া হইতো তখন 6-7 এইরকম দেওয়া হইতো, তো মাটিটা বারবার লড়াছড়া খাইতো। আর এখন একবার ট্রাক্টর মারিয়া গেল, পরে আইয়া হয়তো আরো 2বার মারলো, শেষ। মাটিটা লড়াছড়া খায় কম, কিন্তু মাটি হালের তুলনায় ট্রাক্টরে মাটিটা জোড়া হয় বেশি ভালো, এটা ঠিক আছে। তবে ওইটার মধ্যে কিছুটা একটা ফারাক থাকে, সময়টা আপনার কম লাগে, সময়টা কম লাগে, জায়গাতে আপনি করতে পারবেন, হাল চাষ দেওয়া যায় ট্রাক্টরের মাধ্যমে। আচ্ছা, তো এখন যে তোমার যে পজিশন, এমনি তো বোধহয় সবজি বোধহয় এখন আর কিছু বোধহয় নাই, বোধহয় না? না, সবজি বৃষ্টির কারণে কোনো কিছুই লাগানো গেছে না এখন। আর আগের যেটা আসলো এগুলো প্রায় শেষের পথে। আচ্ছা, তো এমনি কিছু আছে এমনি এখন আপনার? দেখলাম তো আপনি একটা এটা খুব অল্প স্বল্প যা ঘরোয়া ভাবে যেটা আছে ওগুলো আর এখন।
ওই মনে হয় যেন আপনার পাট শাকও তুলছেন আপনি, হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার লতা বহন বুঝে লতাই বুঝে আপনার, আছে অল্প কিছু আছে। হ্যাঁ মোটামুটি এটা আর কতদিন যাইব? যাইব প্রায় অগ্রহায়ণ পর্যন্ত থাকবো। অগ্রহায়ণ পর্যন্ত থাকবো মোটামুটি। এরপরে কি তা করবা এই জায়গাটার মধ্যে? এরপরে ওই জায়গাটার মধ্যে আবার নতুন করিয়া চারা লাগাইবার লাগিয়া ক্ষেতটার উপযুক্ত করিয়া পরবর্তীতে নতুন করিয়া চারা লাগাইবা। তো এমনি কিন্তু আপনার এই যে দেখলাম একটা পাশে একটা ফুসকুনি আছে, এই ফুসকুনি কিন্তু মাছ ফালাইছেন নি? মাছ ফালানো হয়েছে। হ্যাঁ, তো মাছ এতে আপনি এমনি যে রেনু দিয়া চাষ করেন না, এগুলা মাছের যারা পোনা লইয়া আসে তাদের কাছ থেকে পোনা রাখিয়া ফলানো হয়েছে। তো এটা আপনি এমনি সরকারিভাবে পাইছেন? না, আমরা নিজের ডিপার্টমেন্ট থেকে দেয় তো না, আমরা এইভাবে দেওয়া হয়েছে না, আমরা নিজেরাই এই পোনাগুলাকে নিয়ে আমরা ফিশারিতে পালাইছি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এই যে ফালাইছেন যেটা মোটামুটি কবে ফালাইছেন? এটা 3-4 মাস হইতেছে ফলানো হয়েছে। তো এটা দেখছেন নি আপনার মাছ এটা সব মাছের পোনা যেটা ফালাইছেন এটাতে বাচ্চা নি মনে করেন? হ্যাঁ আছে, মাঝে মধ্যে জালের বাড়ি যা দেখা হয় মাছগুলা আছে। এমনি আপনার এটা কতটুকু জায়গার মধ্যে আপনার এটা ইয়েটা করছেন? এটা আধাখানি থেকে অল্প একটু কম হইব এরকম জায়গার মধ্যে। আচ্ছা, তো এটা কিন্তু আপনি নিজেরা করছেন না এটা বেনিফিশিয়ারি পাইছেন আপনারা? এটা আমরা পাইছি, আমরা নিজেরা করছি না। তো এটা সম্পূর্ণ টাকাই কিটা এটা সরকার থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা পঞ্চায়েতের মাধ্যমে করা নিয়েছিলেন? এটা পঞ্চায়েতের মাধ্যমে। আচ্ছা, তো মোটামুটি এটার থেকে আপনি মোটামুটি আশা করা যায় আপনি লাভ দেখতে পারবা? এটা তো আশা করি, এখন কতটুকু কি এটা পরবর্তী সময়ে। আর আপনার এটা একদম নতুন? এটা একদম নতুন। কখনো আপনি ওই যে মাছ ফালানোর পর এটার বিক্রি করতে পারছেন? না না, এটা ফিশারি নতুন, নতুন ওই মাছগুলো নতুন ফলানো হয়েছে, এখনো ধরা হয়েছে না বিক্রির জন্য। খানি হিসেবে কেটে দিন? খানি হিসাবে গোবর, তারপরে মাছের যে খাবার আছে ওই খাবারটা দেওয়া হয়। মানে এটাই আপনাদের? আচ্ছা, তো এমনি সব রকমের পোনা ফালাইছেন নি? কয়েক জাতের পোনা আছে। সেটা কিতে ফালাইছেন? এটা ঘাস কাপ আছে, কই, শিঙ্গি, ফুটি, ইসা, এগুলো এরকম 2-1 রকমের আরো কয়েক রকমের আছে। মানে এই রকমের মিলাই ফালানো হয়েছে। আচ্ছা, তো ঘাস কাপ ফালাইছেন নি? ফালানো হয়েছে। তো ঘাস কাপে তো ঘাস এগুলা দেওয়া হয়। পাশে কলা গাছ আছে, পুকুর পাড়ে, এগুলা যখন পাতাটা কাটা হয় তখন পুকুরের মধ্যে দেওয়া হয়ে যায়। আচ্ছা, তো মোটামুটি আপনি ইটিলুই আপনি আসুন? এরপরে বোধ হয় আপনার শীতকালীন সবজি লাগাইবেন? আগেটা শীতকালীন সবজি, বৃষ্টিটা একটু ধরলে পরে শীতকালীন সবজি লাগানো হইব। সবজি লাগাই। আচ্ছা, তো যাই হোক, আপনার দীর্ঘক্ষণ কথা কইলাম, ভালো লাগলো। যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরও উন্নত হয়, যাতে আপনার শ্রীবৃদ্ধি ঘটে যাতে, সেই জন্য আমরা এটা চাইমু যে আপনার ক্ষেত কৃষি ভালোই চলুক। নমস্কার দাদা। নমস্কার। কৃষকের পরিশ্রমেই দেশের অন্নের ভাণ্ডার সমৃদ্ধ হয়। সেই কৃষকদের পাশে রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড। চাষের জন্য বীজ, সার, কীটনাশক, সেচ, কৃষি যন্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহজ শর্তে ঋণের সুবিধা পাওয়া যায় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে সময় মতো ঋণ পেয়েছি। এখন চাষের কাজ সহজ হয়েছে, ফলনও বেড়েছে। আপনিও আজই নিকটস্থ ব্যাংক শাখা বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানুন এবং এর সুবিধা গ্রহণ করুন। কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকের শক্তি, সমৃদ্ধ কৃষি, বিকশিত ভারত। কিষাণ ক্রেডিট কার্ড কৃষকের উন্নয়নে এক নির্ভরযোগ্য সহযাত্রী। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी।
किसान वाणी 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 किसान वाणी